আমি যে এত বড় একটা দায়িত্ব পালন করতে পারবো আমি কোনোদিন কল্পনাই করতে পারিনি। নিজেরই খুব গর্ব করতে ইচ্ছে হয়। নিজেকে নিজেরই গর্ব করলে হবে না, অন্য ১০ জন গর্ব করলে সেইটা হবে ঠিক। ছোটবেলায় মাকে দেখেছি মা কত দায়িত্ব পালন করত। বাচ্চার দায়িত্ব, স্বামীর দায়িত্ব, শ্বশুর শাশুড়ির দায়িত্ব। ঠিক এখন আমি তেমনই একজন হয়ে উঠেছি। সবকিছু মিলাই আমি আলহামদুলিল্লাহ বলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আজ ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। জানি না কার সকালটা কেমন হয়। আমার সকালটা শুরু হয় চায়ের কাপে চুমুক দিয়ে। আমার বাসায় প্রতিদিন ২ বেলা করে চা বানানো হয়, কিন্তু আমি চা খাই না। চা আমার ওইভাবে পছন্দ না। আমি আগে একটু চা খেতাম, কিন্তু আইবিএস হওয়ার পরে এখন আর চা খাই না। চা খাইলে আমি আরও অসুস্থ হয়ে পড়ি। জানি না কার কার এই রোগটা হয়েছে। আইবিএস রোগটা খুবই খারাপ এবং খুবই বিরক্তকর। অনেক দিন ধরে আপনাকে খুবই বিরক্ত করবে। আমার প্রথম যখন আইবিএস ধরা পড়ল, তখন ডাক্তার বলল যে তোমার এই রোগটা সারতে ৮ থেকে ৯ বছর সময় লাগবে। আসলে অসুস্থ না হলে বোঝা যায় না যে সুস্থতা কত বড় একটা নিয়ামত। আমি সবার জন্য দোয়া করি সবাই যেন সুস্থ থাকে। আইবিএস রোগটা কী কারণে হয় জানেন? দুশ্চিন্তা আর মানসিক টেনশন থেকে আইবিএস রোগ হয়। আইবিএস রোগটা সব বয়সে হয় না, বেশিরভাগ ইয়াং বয়সে হয়। যেমন মনে করেন ১৪ থেকে ২৫-২৬ বছর মেয়ে ছেলেদের বেশিরভাগ হয়। বেশিরভাগ মেয়েদেরই হয়, ছেলেদের একটু কম হয়। আমার আইবিএসটা এই ২ বছর হলো। ২ বছরে আমি না হলেও ১০ থেকে ১৫টা ডাক্তার দেখাইছি। এমনকি ২০০ টাকা ভিজিট থেকে শুরু করে ২,০০০ টাকা ভিজিট পর্যন্ত আমি ডাক্তার দেখাইছি। আসলে অনেকেই ভাববেন আইবিএস এমন কি, এত কথা বলার কি আছে? যার যে রোগ না হয়েছে সে রোগের মর্ম বুঝবে না। এমনও আছে যে আমি প্রতি সপ্তাহে ১৫ দিন পর পরই ডাক্তার দেখাতাম। এ ডাক্তার চেঞ্জ করে ও ডাক্তার চেঞ্জ করে ও ডাক্তার, কোথায় গেলে একটু শান্তি পাবো? আমি কখনো ভাবতেই পারিনি যে আমি এই স্বাভাবিক জীবনে আবার আসতে পারবো। মাঝে মাঝে বিছানায় শুয়ে শুয়ে খুবই কাঁদতাম। আর সবসময় আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি আমাকে সুস্থ বানাই দাও। আমার ২টা বাচ্চা আছে, বাচ্চাদের কি অবস্থা হবে আমি যদি এই অবস্থায় মারা যাই? আল্লাহ বাচ্চা ২টার মুখের দিক তাকাই, তুমি আমাকে সুস্থ বানাই দাও। আলহামদুলিল্লাহ আমি এই ২ বছরের মধ্যে অনেক সুস্থ হয়ে গেছি। এখন আমার ওই ধরনের কোনো সমস্যা দেখা যায় না। আপনাদের একদিন সব কথা শোনাবো, আমার কী কারণে আইবিএস হয়েছিল, কারা আমাকে এরকম মানসিক টেনশন দিছিল, কাদের জন্য আমি দুশ্চিন্তা করেছিলাম, সব কথা আপনাদের একদিন শোনাবো। আমার কখনো ক্যামেরার সামনে আইসে এভাবে ভিডিও করার ইচ্ছা ছিল না। শুধু ব্যস্ততার ভিতরে একটু দিনটা যাবে, আর আপনাদের সাথে এখন আমার কথা বলে খুবই ভালো লাগে। আমি এখন আমার নিজের আত্মীয়স্বজন অনেকজন মানুষের সাথে কথা বলা বাদ দিয়েছি। আসলে ওদের সাথে কথা বললে ওরা আমারে অনেক মানসিকভাবে টেনশন দেয়। ওইগুলো আমি নিতে পারি না, এই জন্য আমি অসুস্থ হয়ে পড়ি। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে নাস্তাটা সেরে দুপুরে রান্না করার জন্য চলে এসেছি। এখন আমি কিছু চিকেন সমোসা আর কিছু চিকেন বল বানাবো, এইগুলো প্রস্তুতি নিচ্ছি। চিকেনটা আগে একটু সিদ্ধ করে ওইটাকে ছোট ছোট করে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে কড়াইতে একটু তেল, আদা রসুন বাটা, সয়া সস দিয়ে একটু নাড়ায় চাড়ায় চিকেনগুলো ঢেলে দিয়েছি। এবার কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়ায় চাড়ায় গোলমরিচের গুঁড়া দিয়েছি। এখন কেটে রাখা সব সবজিগুলো দিয়ে একটু নাড়ায় চাড়ায় আমার সমোসার ভিতরে চিকেনটা রেডি হয়ে যাবে। এখানে সবজির ভিতর ছিল গাজর কুচি, পাতাকপি কুচি আর বরবটি কুচি। আসলে আমার কম বয়সে বিয়ে হওয়াতে আমার বাপ মা আমাকে নিয়ে অনেক টেনশন করতো। আসলে টেনশন করার কারণ হলো আমি ছিলাম খুবই সরল সোজা এবং সাদা মাঠা একটা মানুষ। কারোর সাথে পেঁচিয়ে কথা বলা, কাউকে মিথ্যা অপবাদ দেওয়া, কারোর সাথে শয়তান্তি করা, এগুলো আমি আগে কখনো করিনি। আর আশা করি যে আমার দ্বারাই যেন কখনো এগুলো না হয়। আমি চেষ্টা করি আমার দ্বারায় কারোর যেন একটা ক্ষতি না হয়। আসলে আমি সবার আমার সাধ্যের ভিতর যতটুকু পারি উপকার করার চেষ্টা করি। আসলে আমার গ্রামের মানুষ আমাকে খুবই ভালোবাসে আর সবাই জানে একটা সাদা মাঠা মানুষ। আসলে আমি খুবই ছোট একটা মানুষ, আমি কারোর জন্য কিছু করতে পারিনি আমার গ্রামে, কিন্তু আমার গ্রামে আমার একটা নাম আছে। আমি ছোট থাকতে আমি সবার খুব আদর পেয়েছি।
আমার বাপ মা আমাকে এক নামে ডাকে, আমার গ্রামের মানুষ এক নামে ডাকে, আমার বান্ধবীরা এক নামে ডাকে, আমার স্কুলে এক নাম, আমার অনেকগুলোই নাম। আপনাদের একদিন আমার নামগুলো সব শোনাবো। আসলে আদর করে সবাই এক একটা নাম দিয়ে আমাকে ডাকতো। আসলে এখনও আমি গ্রামে গেলে আমি গ্রামের মানুষদের কাছ থেকে এখনও অনেক ভালোবাসা পাই। এখানে বসে বসে আমি চিকেন বলগুলো রেডি করতেছি। এই সারাদিন আপনাদের সাথে গল্প করি আর টুকিটাকি সংসারের কাজ করি। আমার বান্ধবীরা এখন আমাকে ফোন দিয়ে বলে, তুই কিভাবে এখন এত কিছু পারিস, কিভাবে এগুলো তোর দ্বারাই সম্ভব হয়। ওরা বলে তুই নিজেকে টেক কেয়ার করতে পারতিস না, তাহলে তুই এত কিছু এখন কিভাবে পারিস। আসলে এখানে আমি একটা কথা বলবো যে যার স্বামী ভালো সে মেয়েদের পৃথিবীতে আর কিছু লাগে না। আমি সবসময়ের জন্য বলবো আমার সব কিছু একমাত্রই সম্ভব আমার সাহেবের জন্য। আসলে পৃথিবীতে সেরা স্বামীদের মধ্যে আমার সাহেব একজন। আমার যখন বিয়ে হয় তখন আমার বাপের বাড়ি কারেন্ট ছিল না। আমি কারেন্টকে খুবই ভয় করতাম। আমরা ছোটোবেলায় যদি কোথাও বেড়াতে যেতাম সেই বাড়ি কারেন্ট থাকলে আমার মা আমাকে খুবই কারেন্টের ভয় দেখাতো। আসলে গ্রামের বাড়ি ঘরের চারপাশে অনেক পুকুর থাকে এবং পুকুর ভরা পানি থাকে। আমার মা পুকুরের পানিতেও আমাদের অনেক ভয় দেখাতো। কি গল্প দিত জানেন? বলতো পুকুরের ভিতর নাকি বড় বড় হাঁড়ি থাকে, হাঁড়ির ভিতর শিকল থাকে, পুকুরে নামলে ওই শিকল দিয়ে পায়ে বেঁধে নাকি নিচে নিয়ে যায়, আর কখনো বাপ মার কাছে আসতে দেয় না। আমরা এই ভয়ে কখনো পুকুরের কাছে যেতাম না। আসলে আমরা শহরে থাকি, তারপরও আমার কাছে অতটা শহর মনে হয় না। আমরা আবাসিকের ভিতরেই থাকি, একটু নিরিবিলি জায়গা। আমাদের বাসার সামনে অনেকখানি জায়গা বাড়িওয়ালা আন্টিদের, কিন্তু সবসময়ের জন্য আন্টি বলে তোমরা এখানে কোনো সবজি গাছ লাগাও, তাহলে তোমরাও খাইতে পারবা আমরাও খাইতে পারবো। কিন্তু আমার ওইভাবে সময় হয় না। নিচে যে আমি সবজি লাগাবো বা সবজি গাছের পরিচর্যা করব এরকম সময় হয়ে ওঠে না। সারাদিন আমার দুই ছেলে নিয়ে আমার দৌড়োদৌড়ির ভিতরে যায়। কিন্তু আমি একদিন মিষ্টি কুমড়া খেয়ে আমার বাসার উপর থেকে বিচিগুলো ফেলে দিলাম, নিচেই পড়ে ওই জায়গায় চারা হয়ে গাছটা অনেক বড় হয়ে গেছে। এমনি গাছটা হয়ে গেছে, তার কোনো যত্ন নেওয়া লাগেনি। বাড়িওয়ালা আন্টিরা কয়েকদিন খালো, আমি ফার্স্ট এই খালাম। আজ অনেক ঝড় বৃষ্টি, তার মধ্যেও ছেলেদের স্কুলে নিয়ে যাওয়া লাগিছে। আসলে ক্লাস থাকলে এই ঝড় বৃষ্টির মধ্যেও আমি যেতাম না। আজ ওদের লাস্ট এক্সাম ছিল, এই জন্য ওদের স্কুলে যাওয়াই লাগলো। সকালে স্কুলে যাওয়ার সময় আমাদের বাসার নিচের থেকে কুমড়া গাছের থেকে কিছু কুমড়া শাক কেটে আমার শাশুড়ির কাছে দিলাম। বললাম এগুলো কেটে ধুয়ে আপনি রাইখে দেন, আমি এসে রান্না করব। আমার দুইটা ছেলে ইংলিশ ভার্সনেই পড়ে। ওদের স্কুলে সবারই বেশিরভাগই গাড়ি আছে, সবারই ড্রাইভার যায়, যে গাড়িতে করে বাচ্চা নিয়ে বাসায় চলে আসে। আবার অনেক গার্জিয়ানরা আছে তারা স্কুলে যেয়ে বাচ্চা নিয়ে আসে। পরীক্ষা শেষ, তারা বৃষ্টিতে ভিজে মহা আনন্দ করলো। এদিকে বৃষ্টিতে সারা দিন বাসায় কারেন্ট ছিল না। এটা খালি আমার বাসায় না, এরকমই সব জায়গায় হয়েছে। আসলে ঝড় বৃষ্টি আসলে কারেন্ট থাকে না, এটা সবাই জানে। এদিকে আমার ছেলে একটা তেলাপোকা পেয়ে তারে মেরে ভিডিও করা শুরু করেছে। আর সারাদিন কারেন্ট না থাকাতে আমাদের বাসায় পানিও ছিল না। এই জন্য আমরা সবাই মিলে ড্রয়িং রুমে এক জায়গায় বসেছিলাম। এই জন্য আমার ড্রয়িং রুমের অবস্থা এই হাল। এই ঝড় বৃষ্টির ভিতর আমার সাহেব গিয়েছিল পঞ্চগড়। সেই জায়গা থেকে সে রওনা দিয়েছিল সন্ধ্যার সময়, আসতে আসতে রাত 11টা বেজে গেছে। তখন আমি বলি বাসায় খাওয়ার কিছু নেই, রান্না করব কিভাবে, পানি নাই। বলল আচ্ছা ঠিক আছে, আমি খাবার আর পানি কিনে আনতেছি, তোমরা একটু ওয়েট করো। আমরা সন্ধ্যের দিকে একটু হালকা পাতলা নাস্তা করেছিলাম। এদিকে আমার সাহেব আসার সময় অনেক কিছু নিয়ে এসেছে, অনেকগুলা লিচু, এখানে 600 লিচু ছিল, এখানে পোলাওয়ের চাল ছিল, ভুট্টা ছিল, আরও কিছু সবজি ছিল। আমাদের রাত্রের খাবার ছিল। ছেলেরা বলে দিছে বাবা কাশি ভাইতে কাশি নিয়ে আসো, কিন্তু রাত 11টার সময় কাশি ভাই বন্ধ ছিল, তাই সে কাশি ডাইন থেকে 6 প্যাকেট কাশি নিয়ে আসে। এখানে অনেকগুলাই লিচু ছিল, 600 লিচু আমরা খেয়ে পারবো না, নষ্ট হবে, তাই মনে করলাম বক্সে করে ফ্রোজেন করে রাখে দিই, অন্য সময় খাওয়া যাবে। আমি আগে কখনো রাখিনি, এই প্রথম রাখতেছি, জানি না কেমন থাকবে, পরে খেতে কেমন লাগবে। আসলে আমার লিচু খুবই পছন্দ, অনেকেরই দেখি এভাবে রাখে। আজ আমার ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।